সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদে পদে সংকট বিচার ব্যবস্থায়। গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায়ে প্রধান উপদেষ্টার, নাসিরুদ্দিন পাটোয়ারি। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ৩০ অক্টোবর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবনা ও সুপারিশগুলো একপাক্ষিকভাবে এবং জোরপূর্বক জাতির ওপর চাপানো হচ্ছে। যেই সব দফায় সবাই সম্মত হয়েছিল তার মধ্যে কিছু দফা অগোচরে পরিবর্তন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল উল্লেখ করেন, দফা অনুযায়ী প্রস্তাবনাগুলো ২৭০ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে, যা দামজ্যন্ত্রিক মূল্যবোধের সঙ্গে বিরোধপূর্ণ। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন। পদে পদে সংকট বিচার ব্যবস্থায়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিচার ব্যবস্থা সহ সব স্তর সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। গত বছরের ৩ অক্টোবর গঠন করা হয় বিচার বিভাগীয় সংস্কার কমিশনও। এ সংস্কার কমিশন বিচার ব্যবস্থার বিভিন্ন সংকট তুলে ধরে সংস্কারের সুপারিশ করে প্রতিবেদন উপস্থাপন করে। তবে এখনও তা কার্যকর হয়নি। এদিকে পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সারা দেশে বেড়েছে রাজনৈতিক মামলা, তবে বাড়েনি কোর্ট। এখনও পদে পদে সংকট নিয়েই চলছে বিচারাঙ্গন। এর মধ্যে আদালতে পর্যাপ্ত অবকাঠামো সুবিধা না থাকায় এজলাস ভাগাভাগি করে বিচার করা, রায়সহ আদেশ লেখার কাগজ ফর্মের সংকট, পদের সংকটে নেই পর্যাপ্ত কর্মচারী, উমেদার দিয়ে চালাতে হচ্ছে কাজ। উমেদারের বেতন দিতে বিচারপ্রার্থীদের থেকে নিতে হচ্ছে বকশিশ। এছাড়া দেরিতে এজলাস কক্ষে ওঠেন বিচারকরা, বেড়েই চলেছে মামলার স্তূপ। এছাড়া আদালতে সেবা নিতে এসে বিচারপ্রার্থীদের ভোগান্তির যেন শেষ নেই। ইজলাস কক্ষ বা বাইরে নেই বসার পর্যাপ্ত বেঞ্চ, দাঁড়িয়ে থাকতে হয় নারী ও শিশুদেরও। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের কঠোর পদক্ষেপ ও সদিচ্ছায় সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে এসব সংকট সমাধান সম্ভব। নেই কর্মচারীদের পর্যাপ্ত পদ, উমেদারে চলছে বিচার কাজ। সারা দেশের আদালতেই রয়েছে সরকারি কর্মচারী সংকট। মামলার চাপ সামলাতে না পেরে প্রতি আদালতেই রয়েছেন উমেদার। এসব উমেদার সরকারি বেতন ভাতা না পাওয়ায় বকশিসের বিনিময়ে সরাসরি বিচারপ্রার্থী বা আইনজীবীদের মামলার নথি ধর কাজ করেন। আইনজীবীরাও উমেদারদের বকশিসের কথা বলে বিচারপ্রার্থীদের থেকে বাড়তি টাকা নেন। দিন শেষে ঘাটে ঘাটে বকশিস দিয়ে মামলার ভার সামলানো দায়ী হয় বিচারপ্রার্থীদের। এভাবে যুগ যুগ ধরে চলে আসছে আদালত পাড়ার বকশিস বাণিজ্য। ঢাকার মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন আদালতের অধীন সব আদালত ঘুরে দেখা যায়, প্রতিটি কোর্টে ২ থেকে শুরু করে ৫ থেকে ৭ জন উমেদার আছেন। কেউ ১০ বছর, কেউ ২০ বছর ধরে উমেদার হিসেবে নিয়োজিত। আদালতের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পদ সৃজন করে উমেদারদের যেন স্থায়ী করা হয়। মোহাম্মদ পায়েল নামে ঢাকা মহানগর আদালতের এক উমেদার বলেন, অনেক দিন ধরে উমেদার হিসেবে কাজ করছি, কোর্টে পদ নেই, স্থায়ী হব কিভাবে? সরকারি বেতন পেলে আর বকশিস নেওয়া লাগবে না। ঢাকার ১ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের মোহাম্মদ শাহাদাত ১৯৯৭ সালে বেঞ্চ সহকারী পেশকার পদে চাকরি করছেন। ২৮ বছরেও আর পদোন্নতি হয়নি তার। এই কোর্টের ৩ জন সরকারি স্টাফ আছেন, আরও ৩ জন উমেদার দিয়ে চলছে বিচার কাজ। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রেজাওয়ান খন্দকার বলেন, দীর্ঘদিন ধরে আমরা কর্মচারীদের জন্য নতুন পদ সৃষ্টি ও পদোন্নতির কথা বলে আসছি। আমরা বৈষম্যের শিকার। একই পদে ৩৮ থেকে ৪০ বছর চাকরি করেও পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সারা দেশে বেড়েছে মামলা, বাড়েনি কোর্ট। গত ৫ আগস্টের সরকারের পট পরিবর্তনের পর সারা দেশের আদালতগুলোয় বেড়েছে মামলার বোঝা। এর মধ্যে জুলাই আন্দোলন কেন্দ্রিক মামলায় গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি। এসব মামলায় প্রায় প্রতিদিনই শুনানি, গ্রেফতার, রিমান্ড ও জামিন শুনানিতে ব্যস্ত থাকতে হচ্ছে আদালতগুলোকে। এর বাইরেও রয়েছে পুরনো সহ অন্য মামলার বোঝা, তবে বাড়েনি আদালতের সংখ্যা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যতীত এসব নিয়মিত আদালতেই হচ্ছে বিচার। নতুন কোনো কোর্ট চালু না হওয়ায় অন্য মামলার বিচারে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ বিষয়ে ঢাকা মহানগর আদালতের সহকারী
পাবলিক প্রসিকিউটর খাদেমুল ইসলাম বলেন, নিয়মিত কোর্ট রাজনৈতিক মামলার শুনানিতে ব্যস্ত, বিশেষ করে সিএমএম কোর্ট ও ঢাকা মহানগর কোর্ট। নতুন করে কোর্ট চালু না হওয়ায় অন্য মামলার শুনানিতে বেশি সময় দেওয়া যাচ্ছে না, এজন্য মামলার ডেট পড়ছে দেরিতে। তাই জুলাই কেন্দ্রিক মামলা ও রাজনৈতিক ব্যক্তিদের জুলাই মামলার বিচারের জন্য আলাদা আদালত চালু করা দরকার। এজলাস ভাগাভাগি করে বিচার করা। সারা দেশেই কম বেশি এজলাস ভাগাভাগি করে চলছে বিচার কাজ। ঢাকার বিচারিক আদালতের চিত্র একই। সরজমিনে দেখা যায় ঢাকার মহানগর দায়রা জজের সামনে একটি একতলা টিনশেড ভবনে এজলাস ভাগাভাগি করে বিচার কাজ চলছে। এর মধ্যে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ 12 ও 16 নম্বর কোর্টে একই এজলাস কক্ষে, 10 ও 11 নম্বর কোর্ট আরেকটি এজলাসে, আর 13 ও 15 নম্বর কোর্ট একটি এজলাসে ভাগাভাগি করে বিচার চলছে। একই খাস কামরাতেও বসতে হচ্ছে তাদের। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ 10 ও 11 নম্বর আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান বলেন, ছোট্ট একটি এজলাস ও একই খাস কামরা ব্যবহার করেন বিচারকরা। একই খাস কামরায় দুজন বিচারক বসায় গোপনীয়তা বিঘ্নিত হচ্ছে। এছাড়া একদিনে বেশি মামলার শুনানি করা যায় না, অন্য কোর্ট বিচারক আবার বসবেন। এজলাস সংকটের কারণে একটি আদালতের কার্যক্রম শেষ না হওয়া সত্ত্বেও অন্য আদালতের জন্য বিচারককে এজলাস ত্যাগ করতে হচ্ছে। অনেক সময় গুরুত্বপূর্ণ মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ পর্ব মুলতবি রেখে এজলাস ত্যাগ করতে হয়। রেকর্ড নথি রাখার জায়গা নেই, বিচার প্রার্থীদের ভিড় লেগে থাকে। বিচার প্রার্থীদের জন্যও এটা ভোগান্তির। এছাড়া অবকাঠামো সংকটের কারণে প্রথম ও 19 নম্বর, 4 ও 18 নম্বর, 5 ও 17 নম্বর কোর্ট এজলাস শেয়ার করে বিচার কাজ চালাচ্ছেন। ঢাকা 6 ও 7 নম্বর অর্থঋণ আদালতও একই এজলাস কক্ষে বিচার কাজ চালনা করছেন। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের তথ্য মতে সারা দেশের 130 জন বিচারক বর্তমানে এজলাস ভাগাভাগি করে বিচার কাজ পরিচালনা করেন। এখনও দেশের 23 জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবনই নেই। সেসব জেলা হল গাজীপুর, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, চাঁদপুর, নওগাঁ, নাটোর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, বরগুনা, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর ও নেত্রকোনা। দেরিতে এজলাসে ওঠেন বিচারকরা। এদিকে বিচার প্রার্থীদের ভোগান্তির অন্যতম কারণ হচ্ছে এজলাসে দেরিতে ওঠেন বিচারকরা। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এজলাসে ওঠার নির্ধারিত সময় হচ্ছে সকাল 9:30। এ সময়সূচি বেশিরভাগ আদালতেই মানা হচ্ছে না। আদালতের কর্মঘণ্টায় পূর্ণ ব্যবহার না হওয়ায় মামলার জট বাড়তেই থাকছে। গত মঙ্গলবার সরজমিনে ঢাকার বিচারিক আদালত ঘুরে দেখা যায় সকাল 10:30 লাগে অধিকাংশ বিচারকই এজলাসে ওঠেননি। এরপর কেউ বেলা 11টায়, কেউ বেলা 11:30টায় এজলাসে ওঠেন। অথচ সকাল থেকেই আদালত ভবনের বারান্দায় ও এজলাস কক্ষগুলোর ভিতরে বিচার প্রার্থীদের গাদাগাদি চিত্র দেখা গেছে। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের নিচে সকাল 10:30টায় কথা হয় বিচার প্রার্থী বিলকিসের সঙ্গে। তিনি বলেন, সকাল থেকে অপেক্ষা করছি, বিচারক না উঠায় মেয়েকে রেখে নিচে এলাম। প্রায় প্রতি শুনানিতেই এভাবে অপেক্ষা করতে হয়। রায়সহ আদেশ লেখার কাগজ ফর্মের সংকট। এদিকে আদালতে কারাদণ্ড বা জরিমানার পরোয়ানা, আদেশনামা, সমনসহ নানা ফর্ম ও প্রয়োজনীয় সব কাগজ দেওয়ার কথা মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের। তবে সারা দেশের আদালতেই ফর্ম ও অর্ডার শিটে রয়েছে তীব্র সংকট। সংকট মেটাতে পেশকার, নাজির ও জিয়ারও শাখার কর্মকর্তারা বিচারপ্রার্থী বা আইনজীবীদের মামলার নথি দেওয়ার কাজ করেন। আইনজীবীরাও উমেদারদের বকশিসের কথা বলে বিচার প্রার্থীদের থেকে বাড়তি টাকা নেন। দিন শেষে ঘাটে ঘাটে বকশিস দিয়ে মামলার ভার সামলানো দায়ী হয় বিচার প্রার্থীদের। এভাবে যুগ যুগ ধরে চলে আসছে আদালত পাড়ার বকশিস বাণিজ্য। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নেজারত শাখার সহকারী রেকর্ড কিপার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আদেশনামা, ফর্ম, সমনসহ নানা কাগজের জন্য আমাদের প্রতি বছর যে বাজেট দেয় তা খুবই কম। চাহিদা দিলে সবটা পাই না। ক্যান্টিনে খাবারের দাম বেশি। ঢাকা জজকোর্ট এলাকায় 3টি ক্যান্টিন রয়েছে, তবে ভর্তুকি না থাকায় খাবারের দাম বাইরের হোটেলের তুলনায় তুলনামূলক বেশি। আইনজীবী ও বিচার প্রার্থীদের বাধ্য হয়ে বেশি টাকায় খাবার খেতে হচ্ছে। লিফটে লম্বা লাইন। এদিকে ঢাকার আদালত ঘুরে দেখা যায় শুনানির জন্য 7 থেকে 10 তলাতে উঠতে লিফটের সামনে অনেক বড় লাইন ধরতে হয়। লিফট পেতে 15 থেকে 20 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। 8 থেকে 10 জন ধারণ ক্ষমতা এসব লিফট প্রায় সময় বিকল হয়ে থাকতেও দেখা যায়। শুনানির জন্য তারা থাকলে বিচার প্রার্থী বা আইনজীবীদের হেঁটেই এজলাসে ওঠানামা করতে দেখা যায়। এতে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী ও শিশুরাও। হেনস্থার শিকার হচ্ছেন গণমাধ্যম কর্মীরাও। এদিকে আদালতে প্রায় সময় আইনজীবী ও আসামিদের স্বজন থেকে গণমাধ্যম কর্মীদের হেনস্থা হওয়ার ঘটনা দেখা যাচ্ছে। আসামিদের ছবি ভিডিও নিতে গেলে আইনজীবীদের মোগের পড়ছেন তারা। এর মধ্যে গত 4 সেপ্টেম্বর বিচারকের সামনেই ইজলাসে আইনজীবীদের হাতে মারধরের শিকার হন সময় টিভির সাংবাদিক সিয়াম। গতকাল মঙ্গলবার ফারদিন হত্যার আসামির ছবি নিতে গেলে কালের কণ্ঠ, 21 টিভি ও টিবিএসের সাংবাদিক আদালতে আইনজীবীদের হেনস্থার শিকার হন। টিবিএসের সাংবাদিক আরিফ বলেন, আদালতে গণমাধ্যম কর্মীদের কাজ করার পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে সরকারের কঠোর হস্তক্ষেপ জরুরি। এছাড়া আদালত প্রাঙ্গণে নেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা।
এতে বিচার পেতে আদালতে গাড়ি নিয়ে এলে বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় ফুটপাত ও রাস্তায় যত্রতত্রভাবে মোটরসাইকেল ও গাড়ি পার্কিং করা হচ্ছে। এতে গাড়ি চুরি হওয়ার মতো ঘটনাও অহরহ ঘটছে। গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায়ে প্রধান উপদেষ্টার। নাসিরুদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দিন। আপনারা যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে না পারেন তাহলে পরবর্তী সময় গৃহযুদ্ধের পরিস্থিতি হলে তার দায়ে প্রধান উপদেষ্টার। বৃহস্পতিবার ৩০ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাসিরুদ্দিন পাওয়ারি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংস্কার কমিশন সুপারিশ মালা দিয়েছে। ড ইউনুসের কোর্টে এখন বল, যেহেতু তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়। বলা হয় যে বিদেশি খেলোয়াড়রা বাংলাদেশে খেলতে এলে পিছলে যায়, কারণ মাঠ পিছলা। কিন্তু এই পিছলা মাঠে আমাদের আইন উপদেষ্টা আরও বেশি তলমর্দন করেন। তিনি রাজনীতিবিদদের শুধু পিছলা খাওয়াতে চান। আপনারা সুপারিশমালার ড্রাফট জনসম্মুখে আনুন, তখনই এনসিপি এতে স্বাক্ষর করবে। তিনি বলেন, দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন। যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে না পারেন তাহলে পরে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয় সেই দায়িত্ব আপনার প্রধান উপদেষ্টার কাঁধে বর্তাবে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, অস্পষ্টতার মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারব না। গণভোট আগে হবে না হবে না এটা জামায়াত ও বিএনপির কুতর্ক। এটা থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপার হাউজের পিআর লোয়ার হাউজে এনে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন, কিন্তু গণভোট প্রশ্নে জামায়াত একসময় বিএনপির সাথে একত্র হয়ে যাবে। তারা দুই দল মিলে আসলে কুতর্ক করছে।